আচ্ছা, ইউরিন ফর্মেশন হ্যাঁ, বলো। আমার নাম্বারটা গ্রুপে অ্যাড করে দিন। তুমি গ্রুপে নেই? আচ্ছা, মোবাইলে তাহলে দেখো যে আমাদের কিডনির এর আগের দিনের ভিডিওটাও তার মানে তুমি পাওনি। সবাই এই চ্যাপ্টারটা পরের দিন, আজকে যত অবধি পড়াচ্ছি রেকর্ডিং হচ্ছে, আগের দিনের ক্লাসেরও রেকর্ডিং আছে, আজকেরটাও রেকর্ডিং হচ্ছে, বাড়িতে দেখে এটা ভালো করে পড়ে আসবে। নেক্সট দিন আমি পড়া করবো। তো আমরা জানি যে কিডনির যে দুটো রিজিয়ন হয়, একটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন আর একটা মেডুলা। কথা বলো না। কিডনির যে দুটো রিজিয়ন হয়, একটা হচ্ছে এই যে এই রিজিয়নটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর বাইরের এই রিজিয়নটাকে বলা হয় মেডুলা। তো এই কর্টেক্স এর মধ্যে আমরা জানি যে নেফ্রন থাকে। তো এই নেফ্রনের হচ্ছে তোমার ম্যালপিজিয়ান কর্পাসলটা কর্টেক্সে থাকে, আর টিউবিউলটা মেডুলার মধ্যে থাকে। ম্যালপিজিয়ান কর্পাসল কি কি ছিল? ম্যালপিজিয়ান কর্পাসল কোনটাকে বলা হয়? বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাসকে একসাথে ম্যালপিজিয়ান কর্পাসল বলা হয়। তো এতটা মোটামুটি কর্টেক্স রিজিয়নে থাকে। কতটা বলো তো? এই যে এতটা মনে পড়লো। ম্যালপিজিয়ান কর্পাসল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই তিনটা থাকবে হচ্ছে কর্টেক্স রিজিয়নে, বাইরের দিকে। আর বাকি যে পোর্শনটা এটা থাকবে হচ্ছে মেডুলার মধ্যে, যার মধ্যে পড়বে হচ্ছে আমাদের হেনলিজ লুপ, ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং লিম্ব। এই নেফ্রন কিভাবে ইউরিন ফরমেশনে হেল্প করে, ইউরিন ফরমেশনের যে মেকানিজমটা সেটা আজকে আমরা পড়বো, যে এই নেফ্রনের মধ্যে কিভাবে ইউরিন ফরমেশন হচ্ছে। তো ইউরিন ফরমেশন তিনটে স্টেপে হয়। একটা স্টেপ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, আর বলা উচিত গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন। দুই নাম্বার হচ্ছে তোমার দরকারি জিনিসগুলোর আবার রিঅ্যাবজর্পশন হয়। আর ব্লাডের অসমোলারিটি মেনটেন করার জন্য কিছু জিনিস আবার সিক্রিশন হয়। তোমরা গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন ক্লাস 10-এ পড়েছিলে, রিঅ্যাবজর্পশনও ক্লাস 10-এ পড়েছিলে। সিক্রিশনটা খালি পড়োনি, সিক্রিশনটা ক্লাস 11-এ পড়বে। বেশি কিছু না, জাস্ট অল্প একটু আছে গ্লোমেরুলার, তোমার হচ্ছে সরি সিক্রিশনটা। তাহলে ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন, এটা পড়বে এখান থেকে এতটা। এটা ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন। যে কি হয়, এই তো হচ্ছে আমাদের নেফ্রনের বাউম্যানস ক্যাপসুল। এইবার এই দিক দিয়ে ঢুকছে হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল, ভেতরে ঢুকে এরকম গ্লোমেরুলাস বানাচ্ছে, আর এরকম করে বাইরে বের হচ্ছে কি ইফারেন্ট আর্টেরিওল। এগুলো স্ট্রাকচার আগের দিনই হয়ে গেছিল। অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। তো এই জায়গাটা যদি আরো ম্যাগনিফাই করা যায়, তাহলে বলা আছে, মনে করো এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এটা মনে করো বাউম্যানস ক্যাপসুল, আর এইটা মনে করো গ্লোমেরুলাসের, এইটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি। এটা মনে করো গ্লোমেরুলাসের ব্লাড ক্যাপিলারি, আমি একটাই ক্যাপিলারি ড্র করলাম। তাহলে এই দিক দিয়ে হচ্ছে তোমার ব্লাড আসছে, ডার্টি ব্লাড, এর মধ্যে দিয়ে এখানে এন্টার করছে, এখানে ফিল্ট্রেশন হবে, ক্লিন ব্লাডটা এই দিক দিয়ে বেরোবে, এই দিক দিয়ে ক্লিন ব্লাড বেরোবে, মানে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ক্লিন ব্লাডটা বেরোবে। এবার এখানে ফিল্ট্রেশনটা হচ্ছে কিভাবে? অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার অনেক বড়, আর হুম, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ক্লিন,
না, এটা তো ক্লিন ক্লিন ব্লাডই তো, ওখানে তো আবার দরকারি জিনিসগুলো রিঅ্যাবজর্ব হচ্ছে, ওটাও ক্লিন ব্লাড, কিন্তু এখানে ইউরিয়া গুলো এখান থেকেই ফিল্টার হয়ে যাচ্ছে, তাই এটা ক্লিন ব্লাডই বলতে হবে। তো আর ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার অনেক ছোট, তাই এখানে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, এই ক্যাপিলারির মধ্যে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়। তো কি হয় যে এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারির যে এপিথেলিয়াল মেমব্রেন, যে কোনো অর্গানের বাইরের বাইরের টিস্যুটা কি এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে? তো ব্লাড ক্যাপিলারির এপিথেলিয়াল টিস্যু, আর এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের এপিথেলিয়াল টিস্যু। আর আমরা জানি যে এপিথেলিয়াল টিস্যু একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে, ক্লাস 9-এ ছিল এটা। এপিথেলিয়াল টিস্যু একটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে থাকে। যে বেসমেন্ট মেমব্রেন কোন প্রোটিন দিয়ে তৈরি কেউ বলতে পারবে? টিস্যু চ্যাপ্টারের এটা, যদিও তোমাদের ক্লাস 11-এর টিস্যুটা অত নেই, জাস্ট কি যেন আছে, ফ্রগ, ফ্রগ আর ককরোচ। তো বেসমেন্ট মেমব্রেনের ওপরে এইরকম করে এপিথেলিয়াল টিস্যু গুলো এরকম করে অ্যারেঞ্জ থাকে। আর এখানে এক ধরনের স্পেশাল এপিথেলিয়াল সেল থাকে, যেই সেলগুলোর নাম আমি কি বলেছিলাম, পোডোসাইটস। আর এই পোডোসাইটস গুলো এমন ইন্ট্রিকেট ভাবে অ্যারেঞ্জ থাকে যে এদের মাঝখানে ছোট ছোট গ্যাপ থাকে, ওই গ্যাপ গুলোকে কি বলে, ফিল্ট্রেশন স্লিটস। এই গ্যাপ গুলোকে বলা হয় ফিল্ট্রেশন স্লিটস। আর এই সেলগুলোকে কি বলা হয়, পোডোসাইট। এইটা কি ড্র করলাম, এইটা ড্র করলাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন। তো এখানে ব্লাড আছে, ব্লাডের মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, বড় ছোট ছোট বড় অনেক রকমের প্রোটিন আছে। এছাড়া ব্লাডের মধ্যে অনেক সলিউবল পার্টও আছে। ব্লাডের সলিউবল পার্ট মানে যেগুলোর মলিকিউলার ওয়েট খুবই কম, খুবই ছোট ছোট পার্টিকেলও আছে, যেমন গ্লুকোজ, সল্ট, এগুলো কি ওয়াটারে সলিউবল। তো এই ওয়াটারে সলিউবল পার্টও কিন্তু ব্লাডের প্লাজমার মধ্যে আছে। তো এই হাই ব্লাড প্রেশারের জন্য এখান থেকে অনেক ব্লাড ঢুকছে, এখান দিয়ে অনেক ব্লাড ঢুকছে, কিন্তু অত ব্লাড বেরোতে পারছে না, তার মানে কি এখানে ব্লাড জমছে। তাই এখানে কি ব্লাড প্রেশার, এখানে হাই ব্লাড প্রেশার এখানে হয় এই জায়গাটাতে। তো এই হাই ব্লাড প্রেশারের জন্য ব্লাডের প্লাজমার যে সলিউবল পার্ট গুলো সেগুলো এই যে ফিল্ট্রেশন পোর দিয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়। এই ফিল্ট্রেশন পোর স্লিটস দিয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়, যেটাকে বলা হয় হচ্ছে কি ফিল্ট্রেট। আর বাকি যে ক্লিন ব্লাডটা ওটা চলে যাবে। তাহলে ক্লিন ব্লাডের মধ্যে কি কি থাকলো, আরবিসি থাকবে, ডব্লিউবিসি থাকবে, বড় বড় যে প্রোটিন গুলো সেগুলো থাকবে, বড় বড় প্রোটিন মনে করো হরমোন এনজাইম ওগুলো থাকবে। কিন্তু ছোট ছোট যে জিনিসগুলো, যেমন মনে করো গ্লুকোজ, ফিল্ট্রেটের মধ্যে কি কি থাকে দেখে নিই। গ্লুকোজ, যেগুলোর সাইজ খুবই ছোট। তারপরে মনে করো সল্ট, NaCl। তারপরে ইউরিয়া, যেটা আমাদের মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট, ইউরিয়া, অ্যামোনিয়া। এই জিনিসগুলো ফিল্ট্রেটের মধ্যে থাকে, যেগুলো জলে গুলে যায়, যেগুলো ওয়াটারে সলিউবল বা প্লাজমার মধ্যে সলিউবল, সেগুলো চলে আসে। আর ইনসলিউবল হাই মলিকিউলার ওয়েটের জিনিসগুলো কিন্তু আসতে পারে না, কারণ ফিল্ট্রেশন স্লিটের সাইজটাই অতটাই বড় হয়। ফিল্ট্রেশন স্লিটস এর সাইজ গুলো এতটাই আহ ছোট হয় যে ওখান দিয়ে এই জিনিসগুলোই পাস করতে পারে, বড় জিনিসগুলো আসতে পারে না। তাহলে দেখো ফিল্ট্রেট কে পাস হতে হচ্ছে তিনটা লেয়ার দিয়ে, কি কি, একটা হচ্ছে ব্লাড ক্যাপিলারির এপিথেলিয়াম দিয়ে, 2 নাম্বার বেসমেন্ট মেমব্রেন, আর 3 নাম্বার হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের ভেতরের যে এপিথেলিয়াল টিস্যুটা আছে সেটা দিয়ে। দেখো এইখানে তিনটা লেয়ারই বলা আছে কিন্তু।
এক্সট্রা কিছু বলছি না, যা এনসিইআরটি তে আছে তাই বলছি। এই যে the glomerular capillary blood pressure causes filtration of blood through three layers। এই যে ব্লাড প্রেসারের জন্য হয়, আমি বললাম জিনিসটা, সাইলেন্ট করো। গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড প্রেসার কেন হাই হয়ে যায়? কারণ অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার বড় আর ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার ছোট, তার বেশি ব্লাড ঢুকছে কিন্তু অত ব্লাড বেরোতে পারছে না, তাই ব্লাড প্রেসার এখানে হাই হয়। সেই জন্য এইখান দিয়ে ফিল্ট্রেশনটা হবে। কয়টা লেয়ার? তিনটা লেয়ার। একটা হচ্ছে এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল। এই যে গ্লোমেরুলার ব্লাড ভেসেল মানে এই যে গ্লোমেরুলাসের ভিতরে যে ব্লাড ভেসেলটা আছে তার এন্ডোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল। পরের লেয়ারটার নাম কি দেওয়া আছে বলো তো? হ্যাঁ, এই যে বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা 1 নাম্বার লেয়ার, এটা 2 নাম্বার লেয়ার, আর 3 নাম্বার কি বলা আছে? হ্যাঁ, এই যে এপিথেলিয়াম অফ বৌম্যানস ক্যাপসুল। বৌম্যানস ক্যাপসুলের যে হ্যাঁ, কার বল? বাড়ির থেকে আসলে ধরো। হ্যাঁ, গুড। সো এপিথেলিয়াম এইটাকে মনে করো, এই রিজিয়নটাকে আমি এইভাবে দেখাচ্ছি কারণ গোটাটাই এপিথেলিয়াল লেয়ার। এপিথেলিয়াল অফ বাউম্যানস ক্যাপসুল। এপিথেলিয়াম শুধু লিখে রাখুন। তাহলে এই 3টা লেয়ারকে পার করে ফিল্ট্রেটটা আসে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে 3টা লেয়ার ভালো করে মনে রেখো। এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল, এপিথেলিয়াম অফ বাউম্যানস ক্যাপসুল এন্ড বেসমেন্ট মেমব্রেন বিটুইন দিস টু লেয়ার। ওদের দুজনের মাঝখানে বেসমেন্ট মেমব্রেন। তার মানে এটা 1 নাম্বার, এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, কারণ বিটুইন বলেছে, আর এইটা হচ্ছে 3 নাম্বার, লাস্টে এটা। তারপরে এটাও বললাম যে এপিথেলিয়াল সেলস অফ বাউম্যানস ক্যাপসুল কল কি? পোডোসাইট। আর পোডোসাইটের এমন ইন্ট্রিকেট ম্যানারে অ্যারেঞ্জ থাকে যে ওদের মধ্যে মাইনিউট স্পেস থাকে, যে স্পেস গুলোকে কি বলে বললাম? ফিল্ট্রেশন স্লিটস অর স্লিট পোর্স। তো এইখান দিয়ে ব্লাডের ফিল্ট্রেশনটা এত ফাইনলি হয় যে ব্লাডের ব্লাডের প্লাজমার ম্যাক্সিমাম সলিউবল পার্ট গুলো এখানে ঢুকে যায় এক্সেপ্ট প্রোটিন। এই যে দেখো, থ্রু দিস মেমব্রেন দ্যাট অলমোস্ট অল দ্য কনস্টিটিউয়েন্টস অফ প্লাজমা, অল দ্য কনস্টিটিউয়েন্টস অফ প্লাজমা এক্সেপ্ট প্রোটিন, প্রোটিন বাদ দিয়ে প্লাজমার মধ্যে যত কিছু সলিউবল থাকে সব চলে আসে। যেগুলো আমি কি কি বললাম? গ্লুকোজ, সল্ট, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ইউরিয়া, এগুলো। সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় কোথায় চলে আসে? লুমেন অফ দা বাউম্যানস ক্যাপসুল। লুমেন কথাটার মানেই হচ্ছে ভিতরের ফাঁকা জায়গা। মানে এই যে বাউম্যানস ক্যাপসুলের এই যে ভেতরের এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। এই জায়গাটাকেই বলা হয় লুমেন, এই জায়গাটা। তো এখানে ফিল্ট্রেট গুলো চলে আসে। এই যে দেখে নাও, পোডোসাইট সব বলা আছে, এই যে ফিল্ট্রেশন স্লিটস আর স্লিট পোর্স এগুলা দিয়ে চলে আসে, খালি প্রোটিন আসবে না। তো সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন। তো স্যার কিডনি আমাদের কিডনি এরকম করে কতখানি ব্লাড ফিল্টার করে? আমাদের কিডনি পার মিনিটে পার মিনিটে 1100 থেকে 1200 ml ব্লাড ফিল্টার করে আমাদের এক একটা কিডনি, সরি কিডনিস, দুটা কিডনি মিলে। আচ্ছা এবার বলো তো, তোমাদের হার্টের স্ট্রোক ভলিউম মনে আছে? হার্টের স্ট্রোক ভলিউম কত ছিল? 5000 ml পার মিনিট। আর কিডনি ফিল্টার করছে 1100 থেকে 1200, মানে 1000 ধরে নিলাম। তাহলে 5000 এর মধ্যে 1000 ফিল্টার হচ্ছে, তার মানে হলো না 1/5। বুঝলো এবার? তো হুইচ কনস্টিটিউট রাফলি 1/5 অফ দ্য ব্লাড পাম্পড আউট বাই ইচ ভেন্ট্রিকল অফ দ্য হার্ট ইন এ মিনিট, মানে স্ট্রোক ভলিউম।
যে আমাদের হার্ট পার মিনিটে যতটা ব্লাড পাম্প করে তার 1/5 ব্লাড ফিল্টার হয় আমাদের কিডনি দুটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন এটা শেষ। তো এবার দেখো যে যেই জিনিসটা ফিল্ট্রেট যেটা আসলো, এর মধ্যে আমার মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট কি? ইউরিয়া। এটাকে আমরা বাইরে বের করতে চাইছি। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, এটার মধ্যে ওয়াটারও কিন্তু থাকে, ফিল্ট্রেটের মধ্যে একটু ওয়াটারও থাকবে। কিন্তু যে ইউরিয়া বাদ দিয়ে যে বাকি জিনিসগুলো যে আছে, গ্লুকোজ, NaCl, ওয়াটার, কিছুটা অ্যামোনিয়া, এই জিনিসগুলো আবার আমাদের অ্যামোনিয়া আবার একটু দরকার আমাদের প্রোটিন টোটিন বানানোর জন্য, অ্যামাইনো অ্যাসিড বানানোর জন্য। গ্লুকোজ তো দরকারই, NaCl ও দরকার, ওয়াটারও দরকার। তাই এই জিনিসগুলোর কি হবে, আবার রিঅ্যাবজর্পশন হবে। এই জিনিসগুলোর রিঅ্যাবজর্পশন হবে। তো রিঅ্যাবজর্পশন ব্যাপারটা কি হবে? তাহলে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড স্টেপ কি? রিঅ্যাবজর্পশন। আচ্ছা দাঁড়াও, এবার আগে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা দেখে নি। The amount of filtrate formed by the kidneys per minute is called glomerular filtration rate. এক এক মিনিটে যতটা ফিল্ট্রেট তৈরি হচ্ছে, এই যে এইটা যতটা তৈরি হচ্ছে পার মিনিটে, এই যে ফিল্ট্রেট ফিল্ট্রেট যতটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, GFR। কত? যে 125 ml পার মিনিট। এক এক মিনিটে 125 ml করে আমরা ফিল্ট্রেট বানাই আমাদের কিডনি। তাহলে একদিনে মানে 24 আওয়ার্স এর হিসাব করলে, তাহলে 24 আওয়ার্স এর সাথে এটা মাল্টিপ্লাই করলে 180 লিটার পার ডে হয়। 180 লিটার পার ডে। এটা আমি পরে বুঝাচ্ছি, যে এইখান থেকে এইটুকুনি আমি পরে বুঝাচ্ছি। সো 180 লিটার পার ডে, এতখানি যদি আমাদের ফিল্ট্রেট হয়, তাহলে কি আমরা পার ডে তে কি 180 লিটার ইউরিনেশন করি? আমরা পার ডে তে আমাদের কিডনি 180 লিটার ফিল্ট্রেট বানাচ্ছে, তা আমরা কি পার ডে 180 লিটার ইউরিনেশন করি? আমরা পার ডে 1.5 লিটার ইউরিন ইউরিনেশন করি। বেশি জল খেলে খুব বেশি হলে 2 লিটার। তাহলে 180 লিটার ফিল্ট্রেশন হচ্ছে, কিন্তু 180 লিটার আমরা বাইরে বের করছি না, আমরা মেনলি 2 লিটার বা 1.5 লিটার বাইরে বের করছি। তাহলে কত পার্সেন্ট হলো? কত পার্সেন্ট হলো? ওই 1.1%। তাহলে 1.1% আমরা ইউরিনেশন করছি। 1.1% আমরা ইউরিনেশন করছি। তাহলে 98.9%-এর কি হচ্ছে? 98.9% ফিল্ট্রেটের কি হচ্ছে? ওটার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। বুঝতে পারলা ঘটনাটা? আমাদের কিডনি পার ডে 180 লিটার ফিল্ট্রেট বানাচ্ছে। এই যে এটা 180 লিটার ফিল্ট্রেট বানাচ্ছে। আর এই ফিল্ট্রেটটাই তো বলতে গেলে বেসিক্যালি ইউরিন। এই ফিল্ট্রেটটাই তো তারপরে এইখান দিয়ে টিউবিল দিয়ে পাস হয়ে বাইরে গিয়ে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে জমা হবে। তা আমরা কি পার ডে 180 লিটার ইউরিনেশন করি? করি না। আমরা করি মাত্র 1.5 লিটার কি 2 লিটার, মানে 1.1% আমরা ইউরিনেশন করি ফিল্ট্রেটের। তাহলে বাকি 98.1% কি হচ্ছে? রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। সো এই রিঅ্যাবজর্পশন কেন হচ্ছে? কারণ আমাদের ফিল্ট্রেটের মধ্যে অনেক দরকারি জিনিস আছে, অনেক ওয়াটারও আছে। সেই অতটা ওয়াটারকে বাইরে বের হতে দেওয়া যাবে না। তো এটা আমাদের বাউম্যানস ক্যাপসুল। এইখানে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর এইখানে চলে আসলো কি? ইউরিন কালেক্টিং ডাক্ট।
তাহলে আমরা আগের স্টেপটা যে এখানে ফিল্ট্রেট তৈরি হচ্ছে ওটা হয়ে গেল, ফিল্ট্রেট গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন আমাদের হয়ে গেল। এই দিক দিয়ে এফারেন্ট আর্টেরিওল, গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ঢুকে এই জায়গাটা আবার কি হবে, এই জায়গাটা আবার এরকম করে পেঁচিয়ে যায়, তাই কি না? এই জায়গাটা আবার এরকম করে, আমি ওই কয়েলিংটা রাখাচ্ছি না, জাস্ট এরকম করে আমি দেখিয়ে দিলাম, জাস্ট এর আগের দিনের ছবিটা আর ড্র করলাম না। তো ফিল্ট্রেটটা যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে পাস করে, তখন এখানে অনেক জিনিস অ্যাবজর্ব হয়ে যায়, অনেক জিনিস এখানে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আরো যখন নিচের দিকে যাচ্ছে আরো অনেক কিছু অ্যাবজর্ব হচ্ছে, যখন উপরের দিকে যাচ্ছে আবার অনেক কিছু অ্যাবজর্ব হয়ে যাবে, অনেক ওয়াটার অ্যাবজর্ব হয়। এখান দিয়েও যখন যায় এখানেও অনেক কিছু অ্যাবজর্ব হয়ে যায়, হয়ে তারপরে বাঁচাকুচো জিনিসটা এখানে যখন আসে, এখানেও প্রচুর ওয়াটার অ্যাবজর্ব হয়ে বাদ বাকি ইউরিনটা চলে যায় হচ্ছে আমাদের ইউরেটারে, তারপরে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার। তো ম্যাক্সিমাম জিনিস রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাই দেখো এখানে কি লেখা আছে, যে as comparison of the volume of filtrate formed per day with that of the urine released suggests that nearly 99% of the filtrate has to be reabsorbed by the renal tubule. This process is called reabsorption. So এই রিঅ্যাবজর্পশনটা কোথা দিয়ে হবে? এই রিঅ্যাবজর্পশনটা হবে আমাদের, বলো, বাউম্যানস ক্যাপসুলের পর থেকে, বাউম্যানস ক্যাপসুলের পর থেকে এটার পর থেকে বাকি জায়গাটার নাম কি? রেনাল টিউবিউল। আর রেনাল টিউবিউলের রেনাল টিউবিউলের এপিথেলিয়াল সেল দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, রেনাল টিউবিউলের এপিথেলিয়াল সেল দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা পরের দিন কাজে লাগবে। জিনিসটা হচ্ছে যে, সাপোজ এটা হচ্ছে কিডনি, আর এইটা কি ড্র করলাম বলো তো, বুঝতে পারলাম? হ্যাঁ, এটা ড্র করলাম মেডুলারি পিরামিড, এটা মেডুলারি পিরামিড। দাঁড়াও, আর একটু বড় করে নিতে হবে। ও, ও, এখান থেকে এতটা নিতে হবে, মেডুলারি পিরামিড। তাহলে দেখো কোন কোন জিনিসগুলো, আর বাইরের এই জায়গাটা কি হবে? বাইরেরটা হবে কি কর্টেক্স, আর এইটা হবে কি মেডুলা। তাহলে নেফ্রনের কোন কোন পার্ট গুলো কর্টেক্স এর মধ্যে আছে? ম্যালপিজিয়ান কর্পাসল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর বাকি যে হেনলিজ লুপটা, এই যে হেনলিজ লুপটা, এটা কিন্তু মেডুলার মধ্যে কিন্তু থাকবে। তো এই জিনিসটা আবার মেনশন কেন করলাম, কারণ তোমাদেরকে একটা জিনিস বলবো, সেই জিনিসটা হচ্ছে এই জায়গাটার, এই জায়গাটার একটা নাম আছে, এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াম। মানে মেডুলার ভেতরে যে টিস্যুটা আছে, ভেতরে যে সেলগুলো আছে, ওইটাকে বলা হবে ইন্টারস্টিশিয়াম। এটা পরে কাজে লাগবে। তো জিনিসটা এইরকম হবে, যে এইখানে যে সেলগুলো আছে, মেডুলার যে সেলগুলো আছে, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস, মানে কিডনির টিস্যু সেল। আর এই ইন্টারস্টিশিয়াল সেলস গুলোর মাঝে মাঝে যে ফ্লুইড আছে, ইন্টারস্টিশিয়াল সেলস এর মাঝে মাঝে যে ফ্লুইড গুলো আছে,
এটাকে বলা হবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো এবার আমি যেটা বলছি ওটা মন দিয়ে শোনো। না, এটা মেডুলার মধ্যে, এটা মেডুলার মধ্যে। তো আমি বলতে চাইছি যে সাপোজ এইখান থেকে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে H2O। ওয়াটারটা আগে আসবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে, মানে এখানে সেলগুলো যে আছে, সেলের মাঝখানে যে ফ্লুইড আছে ওইখানে আগে ওয়াটারটা আসবে। তারপরে ওয়াটারটা যাবে আমাদের ব্লাডের মধ্যে যদি দরকার পড়ে, না হলে ওখানেই থেকে যাবে। কথাটা বুঝলাম? তারপরে মনে করো NaCl রিঅ্যাবজর্ব করতে যাচ্ছি, NaClটা আগে ঢুকবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে, মানে কিডনির টিস্যুর মধ্যে আগে ঢুকবে। তারপরে ব্লাডে যদি দরকার পড়ে তখন NaClটা ব্লাডের মধ্যে ঢুকবে। তো এই জিনিসটা দেখবা পরে, এই যে আমাদের এইখানে যে ছবিটা আছে, এই ছবিটাতে এই জিনিসটা মেনশন আছে যে রিঅ্যাবজর্পশন যেটা হবে। এই যে দেখো এখানে লেখা আছে ইন্টারস্টিশিয়াম, এই যে মেডুলার এই জায়গাটাকে বলা হবে ইন্টারস্টিশিয়াম। পরে লেখা আছে এই জায়গাটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো কি কি জিনিস রিঅ্যাবজর্ব হয়। তো টিউবুলার এপিথেলিয়াল সেল in different segments of nephron perform this either by active or passive mechanism. Reabsorption অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমেও হতে পারে অথবা প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমেও হতে পারে। এবার কোশ্চেনটা হচ্ছে যে স্যার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি আর প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কে বলতে পারবা? হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেই মেটেরিয়াল গুলো রিঅ্যাবজর্ব করতে এনার্জি খরচ করতে হবে, বাই এক্সপেন্ডিচার অফ এনার্জি অর এটিপি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেগুলো জিনিসে এনার্জি লাগে না সেগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তো স্যার কোন জিনিসগুলো রিঅ্যাবজর্পশনে এনার্জি খরচ করতে হয়? সাবস্টেন্সেস লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম আয়ন, এগুলোকে রিঅ্যাবজর্ব করতে হলে এই যে আর রিঅ্যাবজর্ব অ্যাক্টিভলি, এগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এনার্জি খরচ করে ইউরিন থেকে কিডনির মধ্যে রিঅ্যাবজর্ব হয়। আর কোন জিনিসগুলো প্যাসিভলি মানে এমনি এমনি এনার্জি ছাড়াই রিঅ্যাবজর্ব হয়ে যায়? নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, তারপরে মনে করো ওয়াটার, এগুলো হচ্ছে প্যাসিভলি রিঅ্যাবজর্ব হয়। নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মানে কি বলো তো? নাইট্রোজেনিয়াস ওয়েস্ট এখানে কি হবে? ইউরিয়া। স্যার ইউরিয়াকে আমরা রিঅ্যাবজর্ব কেন করব? এর আগের দিন আমি বলেছিলাম কিন্তু ইউরিয়াকে আমরা রিঅ্যাবজর্ব, অল্প একটু ইউরিয়া রিঅ্যাবজর্ব করতে হবে, না হলে কিন্তু এই যে দেখবে এই যে পরে এই জায়গাটায় আছে যে এখানে দেখো একটু ইউরিয়াও রিঅ্যাবজর্ব হচ্ছে, এই যে দেখো এখানে ইউরিয়া একটু রিঅ্যাবজর্ব হচ্ছে। কেন রিঅ্যাবজর্ব হয়? ইউরিয়া রিঅ্যাবজর্ব কেন হবে? তাহলে ইউরিয়া কি একটা সল্ট, তাহলে এখানে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এখানে কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে গেলে, সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে গেলে সলভেন্ট, সলভেন্ট মানে H2O এর কনসেন্ট্রেশন কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এইখানে যে ইউরিনটা তৈরি হচ্ছে, এই ইউরিনের মধ্যে যে ওয়াটার আছে, এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই আর এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো। তাই ওয়াটারও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে অ্যাবজর্ব হয়ে যায়, এই যে দেখো অ্যাবজর্ব দেখাচ্ছে। তার মানে কি আমরা ইউরিন দিয়ে যাতে বেশি জল না বেরিয়ে যায় তার জন্য আমরা কি করি, ইউরিন থেকে একটু ইউরিয়া আবার রিঅ্যাবজর্ব করেও রাখি। গোটা ইউরিয়া আমরা ছেড়ে দিই না। মনে করো আমাদের ইউরিনের মধ্যে মনে করো 100% ইউরিয়া আছে, তো আমরা 100% ইউরিয়া ইউরিন দিয়ে ছাড়ি না, এই 2 to 3% ইউরিয়া আমরা রিঅ্যাবজর্ব করে রাখি। ইউরিয়াকে রিঅ্যাবজর্ব করে আমরা কনসেন্ট্রেশন বাড়াই যাতে করে ওয়াটারকে আবার রিঅ্যাবজর্ব করতে পারি, ইউরিন থেকে আবার ওয়াটারকে যাতে রিঅ্যাবজর্ব করতে পারি। তার এই প্রসেসে আমরা অনেক তোমার হচ্ছে কি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম করি আমরা। আমাদের ইউরিন হাইলি কনসেন্ট্রেটেড হয় যার মধ্যে ওয়াটার খুবই কম থাকে, সল্ট ফল্ট এগুলো অনেক বেশি থাকে, ইউরিয়া টিউরিয়া বেশি থাকে। তাই এই জায়গাটাতে কনফিউজ হয়েও না
যে রিঅ্যাবজর্পশনে দরকারি জিনিস ছাড়াও অদরকারি জিনিসকেও আবার রিঅ্যাবজর্ব করে নিচ্ছে কেন আবার? নাইট্রোজেনিয়াস ওয়েস্টকে তো স্যার আমরা বাইরে বের করব, এটাকে আবার রিঅ্যাবজর্ব করার কি দরকার? গোটা ওয়েস্টকে করি না, এই 2 to 3% আমরা রিঅ্যাবজর্ব করে রাখি, যাতে ওয়াটারকে আবার রিঅ্যাবজর্ব করা যায়। আর লাস্ট হচ্ছে কি, তাহলে দুটো স্টেপ আমাদের হয়ে গেল, একটা হচ্ছে গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন, আর একটা হচ্ছে কি রিঅ্যাবজর্পশন। এবার আমরা দেখে নিই হচ্ছে সিক্রিশন। সিক্রিশন ব্যাপারটা কি, যে যখন এখান থেকে অ্যাবজর্ব হয়ে যখন এখান দিয়ে ইউরিয়াটা যাবে, এই যে এখান সরি এখান দিয়ে যখন ইউরিনটা যাবে, আমরা করি কি, আমরা ব্লাডের থেকে বা এই ব্লাড মানে কিডনির সেল থেকে, ব্লাড আর কিডনির থেকে আমরা কিছু জিনিসকে সিক্রিট করে ইউরিনের মধ্যে ঢুকিয়ে দিই। কি জিনিসকে সিক্রিট করি? পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম অ্যামোনিয়া এই জিনিসগুলোকে সিক্রিট করে আবার ইউরিনের সাথে মিশিয়ে দিই। কেন করি? টু মেনটেন দ্য অসমোলারিটি অর অ্যাসিড বেস মেনটেনেন্স, মানে পিএইচটাকে মেনটেন করার জন্য। দেখো এখানে কি লেখা আছে, যে ডিউরিং ইউরিন ফরমেশন the tubular cells secrete substances like hydrogen ion, potassium ion, ammonia into the filtrate. তো ফিল্ট্রেট থেকে যে আমরা শুধু রিঅ্যাবজর্ব করি তা না, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে গিয়ে ফিল্ট্রেটের মধ্যে আবার আমরা অনেক জিনিস সিক্রিটও করি। এটা কেন দরকার? হেল্পস ইন মেইনটেনেন্স অফ আয়নিক অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য বডি ফ্লুইড। বডির মধ্যে আয়ন আর অ্যাসিড বেসটাকে কন্ট্রোল করার জন্য আমরা এইটাকে করে থাকি, সিক্রিশন করে থাকি। তাহলে এবার আমরা দেখে নিই যে ফাংশন অফ দ্য টিউবিউল। ও হ্যাঁ, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, ঠিক। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হচ্ছে, আমরা এতদিন ধরে আহ নেফ্রনের স্ট্রাকচারটা যেইভাবে আমরা দেখেছি, সব নেফ্রনের স্ট্রাকচার ওই রকম হয় না। সাপোজ এইটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। অসুবিধা হবে না তো যদি উল্টা করে আঁকাই? আচ্ছা, এইটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে। এইটা হচ্ছে হেনলিস লুপ, আর এইটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল।
বুঝতে পারলা জিনিসটা? কোনো কোনো নেফ্রনের, বেশিরভাগ নেফ্রনের পজিশনটা কিন্তু এরকম হয়। বাউম্যানস ক্যাপসুল মানে ম্যালপিজিয়ান কর্পাসেল এই দিক থেকে তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল এই দিক থেকে ঢুকছে, গ্লোমেরুলাস এই দিক থেকে ইফারেন্ট আর্টেরিওল বেরোচ্ছে, এদিক দিয়ে ইফারেন্ট আর্টেরিওল বেরোচ্ছে। আর এইটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এইটা হচ্ছে হেনলিস লুপ, আর এইটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওল বেরোচ্ছে, আর যেখানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের এই যে জাংশনটা, এই জাংশনটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, জেজিএ। এই জেজিএ এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে। সো এইটা মনে করো বাউম্যানস ক্যাপসুল, এই দিক থেকে অ্যাফারেন্ট আর্টেরিওল, এই দিক থেকে ইফারেন্ট আর্টেরিওল। এবার দেখো যদি এই জায়গাটাকে এরকম করে কাট করা হয়, তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের একটা সেকশনাল ভিউ পাবো, হ্যাঁ কি না? এই সেকশনাল ভিউটা মনে করো এরকম, এইটা মনে করো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, বুঝলা? তো এখানে কিছু স্পেশাল সেল থাকে, এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল ইফারেন্ট আর্টেরিওলের গায়ে এইখানে কিছু সেল থাকে, এদের গায়ে এই সেলগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার সেল, জেজিসি। এখানেও কিছু সেল থাকে, যেই সেলগুলোকে বলা হয় ম্যাকিউলা ডেন্সা, ম্যাকিউলা ডেন্সা। আবার এইখানে কিছু সেলস থাকে, এইখানে কিছু সেলস থাকে, যেই সেলগুলোর নাম হচ্ছে ল্যাসিস সেল। জায়গাটা অতটা, ম্যাকিউলা ডেন্সা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ভিতরের রিজিয়নটাতে থাকবে, ওর এপিথেলিয়াল সেলের রিজিয়নটাতে থাকবে ম্যাকিউলা ডেন্সা। তো স্যার এই জায়গাটার কাজ কি? এই জায়গাটা দেখে যতটা সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল না। আমরা এই যে জাংশনের জাংশনের হুম 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 একদম এই বাইরের দিকে এই যেরকম দেখছো ওরকমই, হ্যাঁ। আর অ্যাফারেন্ট আর্টেরিওল ইফারেন্ট আর্টেরিওল আর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের বাইরের দিকে যে জাংশনটা, এখানে থাকে হচ্ছে ল্যাসিস সেল। তো একবার দেখে নাও যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত আমাদের, নর্মালি 125 ml/মিনিট। যদি কোনো কারণে আমাদের বডিতে এই কিডনির এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কোনো কারণে ফল করে যায়, যদি কোনো কারণে এটা ফল করে যায়, তখন এই যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এর মধ্যে থাকা ওই যে সেলগুলো যে বললাম, ওরা কিছু জিনিস সিক্রিট করে। হ্যাঁ, কি সিক্রিট করে সেই স্পেশালি জেজিসি মানে জাক্সটা গ্লোমেরুলার সেল, এ সিক্রিট করে হচ্ছে রেনিন। রেনিন বলে একটা প্রোটিন সিক্রিট করে। আর এই রেনিনটা কি করে, রেনিনটা হচ্ছে তোমার এই অ্যাফারেন্ট আর্টেরিওল ইফারেন্ট আর্টেরিওলের ব্লাডের মধ্যে যে একটা প্রোটিন থাকে, ব্লাডের মধ্যে একটা প্রোটিন থাকে, যে প্রোটিন না, রেনিনটা হচ্ছে ব্লাডের মধ্যে একটা জিনিস তৈরি করে যেটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 2, এই অ্যানজিওটেনসিন 2 কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন করে। এবার স্যার ভ্যাসো কনস্ট্রিকশন আবার কি হয়? ধরে নাও গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে গেছে, মানে মনে করো 125 ml/মিনিটে হওয়ার কথা ছিল, সাপোজ ওটা 100 ml/মিনিটে ডাউন হয়ে গেছে।
100 ml পার মিনিটে নেমে গেছে, মানে অত এফিসিয়েন্টলি আমাদের কিডনির নেফ্রন গুলো ফিল্টার করতে পারছে না। তখন জেজি সেল ব্লাডের মধ্যে রেনিন সিক্রিট করলো, রেনিনটা অ্যানজিওটেনসিন 2 ফর্ম করলো। অ্যানজিওটেনসিন 2 কি করবে, এই গ্লোমেরুলাসটার ভ্যাসো কনস্ট্রিকশন করে দিবে, মিন্স গ্লোমেরুলাস, তারপরে হচ্ছে মানে এখানে যত ক্যাপিলারিজ গুলো আছে এইগুলোকে এরকম করে কনস্ট্রিক্ট করে দিবে, এরকম করে আরো কনস্ট্রিক্ট করে দিবে, ছোট করে দিবে। কি বুঝতে পারলে? তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন মানে কনস্ট্রিকশন কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেল, কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেল। তাহলে আগে ব্লাড ভেসেল গুলোর ডায়ামিটার ছিল মনে করো এরকম এতটা, এবার ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ডায়ামিটার হয়ে গেল এতটা। তাহলে যদি তোমার ডায়ামিটার যদি কমে যায় তাহলে জায়গা কমে গেল, তাহলে ভিতরে ব্লাড যে আছে, এবার ব্লাডের উপরে প্রেসার বেশি হবে না কম হবে? যদি জায়গা ছোট হয়ে যায় ব্লাড প্রেসার বেড়ে যাবে। আর আমরা কি জানি, গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয় কিসের জন্য? ব্লাড প্রেসারের জন্যই হয়। তো যদি কোনো কারণে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ফল করে, তখন এই প্রসেসে এই ব্লাড ক্যাপিলারির যে ডায়ামিটারটা এটা এতটা ছোট করে দেয় যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আবার নর্মালে চলে আসে। ব্যাপারটা বুঝতে পারলাম? এইটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেলের কাজ। যে দেখো এখানে লেখা আছে যে বিল্ট ইন মেকানিজম ফর দ্য রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, আমাদের সেল কিডনির মধ্যেই আছে। ওয়ান সাচ এফিশিয়েন্ট মেকানিজম ইজ ক্যারিড আউট বাই juxtaglomerular apparatus JGA. JGA is a special sensitive region formed by cellular modification in distal convoluted tubule. কোথায় থাকে? distal convoluted tubule and afferent arteriole at the location of their contact. ছবি নাই তাই আমি ছবি ড্র করে বলে দিলাম। এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল যেখানে ঢুকছে, আর এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের জাংশনে থাকে হচ্ছে এই সেলগুলো, এই সেলগুলো থাকে। সো জেজিএ ইজ এ, আচ্ছা, এ ফল ইন জিএফআর, কোনো কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি কমে যায় তাহলে এই জেজি সেলগুলোর অ্যাক্টিভ হয়ে রেনিন ফর্ম করে, রেনিন তারপরে ব্লাডের মধ্যে গিয়ে অ্যানজিওটেনসিন 2 ফর্ম করে, ওটা আবার লেখা নেই, which can stimulate the glomerular blood flow, গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে যায়, thereby the glomerular filtration rate back to normal প্রেস। অ্যাকচুয়ালি এই জায়গাটা পরে ওই ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়, কিভাবে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো এটা ছিল হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এর ফাংশন। তো আমরা এবার দেখে নিই যে ফাংশনস অফ দ্য টিউবিউলস। আমি এই ছবিটা বের করে রাখছি, তোমরা সন্ধিতা এটা রিডিং পড়ো। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ফাংশন, তারপরে হচ্ছে হেনলির লুপের অ্যাসেন্ডিং লিম্ব আর ডিসেন্ডিং লিম্বের ফাংশন, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ফাংশন, আর কালেক্টিং ডাক্টের ফাংশন। সবগুলো টিউবিউলের ফাংশনই আমরা দেখে নিই। কঠিন লাগছে কি? কোনো কঠিন নাই এখানে। প্রথমে দেখবো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ফাংশন, এদিকে দেখে নাও একবার। তারপরে দেখবো ডিসেন্ডিং লিম্ব, এই যে এইটার ফাংশন, এই যে লিম্বটা নিচের দিকে নামছে হেনলিস লুপের। তারপরে দেখবো অ্যাসেন্ডিং লিম্বের ফাংশন, মানে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং একসাথেই দেখবো। তারপরে দেখবো ডিস্টাল কনভলিউটেড টিউবুলার ফাংশন, তারপরে দেখবো কালেক্টিং ডাক্টের ফাংশন। সবগুলো টিউবুলার ফাংশন একবার দেখে নিই। সো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটার ফাংশন কি লেখা আছে বলো? দেখা দাও, দাঁড়াও। পিসিটি, এই যে এটা আমি একটু বড় করে আঁকাচ্ছি, is lined by simple brush board epithelium with brush border. ব্রাশ বর্ডার এপিথেলিয়াম তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। এপিথেলিয়াল সেলের বেসমেন্ট মেমব্রেন থাকবে, কিউবয়েডাল সেলগুলোর এরকম মাথাগুলো এরকম মাইক্রো ভিল্লি থাকবে। এই ধরনের সেলকে
সেলগুলোকে বলা হয় মাইক্রোভিল্লির সেল, এপিথেলিয়াল সেল। তো দেখে মনে হবে কি এটা একটা টুথ ব্রাশ করার ব্রাশ, দেখো মনে হচ্ছে। সেই জন্য এই এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় ব্রাশ বর্ডার। বর্ডারটা ব্রাশের মতো, ব্রাশের ব্রিসলস এর মতো। তো এরকম ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল দিয়ে লাইন থাকে গোটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা, এই যে এই জায়গাটা। তো যাতে করে কি ফিল্ট্রেটের রিঅ্যাবজর্পশন স্টেপটা যাতে ভালো করে হয়। রিঅ্যাবজর্পশন কত নাম্বার স্টেপ? ইউরিন ফরমেশনের কত নাম্বার স্টেপ? সেকেন্ড স্টেপ। তো প্রথমে হলো গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন, তারপরে হবে কি রিঅ্যাবজর্পশন। তো রিঅ্যাবজর্পশনের জন্য অনেক এরিয়া দরকার। তো সারফেস এরিয়াটা বাড়িয়ে দেয় এরকম ব্রাশ বর্ডার থাকার জন্য, ইনক্রিজড সারফেস এরিয়া, যাতে র্যাপিড রিঅ্যাবজর্পশন হয়। তো একটা জিনিস বলে রাখি, যখন দেখবা যে অ্যারোটা অ্যারোটা টিউব থেকে বেরোচ্ছে, তার মানে ভাববা অ্যাবজর্ব হচ্ছে। এই যে যা যা দেখছো যে টিউব থেকে যে অ্যারোটা বাইরের দিকে, তার মানে এটা অ্যাবজর্ব হচ্ছে, মানে ইউরিনের মধ্যে থেকে কিডনির মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। আর যদি দেখো যে কিডনির থেকে টিউবেলের মধ্যে, তার মানে ওটা সিক্রিট হচ্ছে। তাহলে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কি কি হয় বলো। All the essential nutrients and 70 to 80% of electrolytes and water are reabsorbed by this segment. এই যে নিউট্রিয়েন্টস, তারপরে 70 to 80% ইলেকট্রোলাইটস যেমন NaCl, তারপরে পটাশিয়াম আয়ন অ্যান্ড ওয়াটার, এগুলো এখানে অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু জিনিসটা বোঝো, অ্যাবজর্ব হচ্ছে। আর PCP also helps to maintain the pH and ionic balance of the body fluids by selective secretion of hydrogen ions, ammonia and potassium ions. হ্যাঁ, কথা বলবো না। যখনই দেখবা কিডনির থেকে অ্যারোটা টিউবিউলের দিকে, তার মানেই ভাববা সিক্রিশন হচ্ছে। তো সিলেক্টিভ সিক্রিশন অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড অ্যামোনিয়া অ্যান্ড অলসো পটাশিয়াম আয়ন, ওটা দেওয়া নেই ছবির মধ্যে, তাও লেখা আছে। পটাশিয়াম আয়নও কিন্তু সিক্রিশন হয়। কিসের জন্য? কিসের জন্য সিক্রিশন হয়? টু মেইনটেইন, বলো, ওটা লেখা আছে তো, pH and ionic balance. পিএইচ এন্ড আয়নিক ব্যালেন্স। আমাদের ব্লাডের পিএইচ আর আয়নিক ব্যালেন্সকে মেনটেন করার জন্য কোনো কোনো জিনিসের আবার সিক্রিশন হয়। বলো নেক্সট। আরেকটু, হ্যাঁ, Absorption of HCO3 minus carbon. এই যে বাইকার্বনেট আয়নও কিন্তু এখানে অ্যাবজর্ব হয়। নেক্সট হচ্ছে হেনলিজ লুপ। এবার হেনলিজ লুপের দেখো, হেনলিজ লুপের ব্যাপারটা একটু খটোমটো আছে, কথা বলো না, দুইবার বললাম। ডিসেন্ডিং লিম্ব is permeable to water but impermeable to salt. ডিসেন্ডিং লিম্ব ওয়াটারের জন্য পারমিয়েবল, তার মানে এখান দিয়ে ওয়াটার বেরোতে পারবে, এই যে ওয়াটার, কিন্তু সল্ট বেরোতে পারবে না। অন্যদিকে অ্যাসেন্ডিং লিম্ব এটার উল্টা, পারমিয়েবল টু সল্ট, পারমিয়েবল টু সল্ট বাট ইমপারমিয়েবল টু ওয়াটার। তার মানে এখান দিয়ে সল্ট বেরোতে পারবে, এই যে দেখো সল্ট, সল্ট বেরোতে পারবে কিন্তু জল বেরোতে পারবে না। তো এইটা আবার, এই মেকানিজমটা কেন হলো? মেডুলার মধ্যে মানে ইন্টারস্টিশিয়ামের মধ্যে, ইন্টারস্টিশিয়াম কি একটু আগেই বলে দিয়েছিলাম, ইন্টারস্টিশিয়াম আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যাতে কনসেন্ট্রেশন আর অসমোলারিটি সবসময় হাই থাকে, কনসেন্ট্রেশন যাতে সবসময় হাই থাকে, নাহলে ওয়াটার কিন্তু অ্যাবজর্ব হবে না। কনসেন্ট্রেশন হাই মানে কি? সলিউটের কনসেন্ট্রেশন হাই, তার মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন লো। তাহলেই কিন্তু ওয়াটার হাই থেকে লো এর দিকে, মানে ইউরিন থেকে কিডনির মধ্যে অ্যাবজর্ব হতে পারবে। আর দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট
for the absorption of water and maintain osmolarity of our body. বাইরে কত বাইরে সব সময় কনসেন্ট্রেশন কম রাখতেই হবে। ইভেন তার জন্য ওরা কি করে, এই যে দেখো সলিউট যেমন NaCl, ইউরিয়া, এগুলোকে নিয়ে রেখে দেয়। NaCl ও সল্ট, ইউরিয়াও সল্ট, নিয়ে বাইরে রেখে দেয় যাতে বাইরের কনসেন্ট্রেশন সব সময় যাতে হাই থাকে। হাই থাকলেই কিন্তু এখানে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করা যাবে। এই যে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে আমরা ইউরিন থেকে ওয়াটারকে বের করে বডির মধ্যে রাখি, তাহলে ইউরিন দিয়ে অনেক জল বেরিয়ে যেত। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কি লেখা আছে, একটা জিনিস এবার আমাকে বলো দেখি বুদ্ধি করে। আমি সব মুছে দিলাম কিন্তু মনে রাখতে হবে, মনে রাখাটা খুব ইজি। এই যে দেখো এখান থেকে ওয়াটার বেরোচ্ছে, তার মানে পারমিয়েবল টু ওয়াটার, ইমপারমিয়েবল টু সল্ট। আর এখান থেকে সল্ট বেরোচ্ছে, তার মানে পারমিয়েবল টু সল্ট, ইমপারমিয়েবল টু ওয়াটার। এবার মনে থাকবে তো? দেখো যখন এই ফিল্ট্রেটটা নিচের দিকে যখন যাচ্ছে তখন জল বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে, বিকজ পারমিয়েবল টু ওয়াটার। তাহলে যত নিচের দিকে যাবে ওয়াটার বেরোতে বেরোতে বলতো ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? জল বেরিয়ে যাচ্ছে। মনে করো একটা গ্রেপ আছে, গ্রেপ থেকে জল বেরিয়ে গেল, তাহলে গ্রেপের ভিতরের কনসেন্ট্রেশন বাড়লো না কমলো? সলভেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে সলিউটের কনসেন্ট্রেশন, তো এখানে কনসেন্ট্রেশন বেশি হবে তো, না কে যেন বললো কমলো? কনসেন্ট্রেশন তাহলে বাড়ছে তো। যখন ফিল্ট্রেটটা ডিসেন্ডিং লিম দিয়ে যখন নিচের দিকে যাবে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। আর যখন ওটা ব্যাক করে ওপর দিকে যখন যাবে তখন আবার কে বেরোচ্ছে? NaCl বেরোচ্ছে। তো তোমার কাছে মনে করো একটা সিস্টেম আছে যেখানে সল্ট আছে আর ওয়াটার আছে। এবার ওয়াটারকে না বের করে তুমি সল্ট বের করে দিলে, সল্ট বের করছো, তাহলে ওয়াটার বাড়ছে। এবার ওয়াটার যত মানে ওয়াটারের কনসেন্ট্রেশন যত বাড়তে থাকবে তত ডাইলিউট হতে থাকবে, হ্যাঁ কি না? সল্ট বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ধীরে ধীরে কনসেন্ট্রেশন আবার কমতে থাকবে। তাই এটা আমরা পরের দিন পড়বো, কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট মেকানিজমে আবার ওই ভাসারেকটাকে নিয়ে আসতে হবে, মনে আছে তো ভাসারেকটা কি? ভাসারেকটাকেও ইনভলভ করব। তো যখন ফিল্ট্রেট নিচের দিকে নামে তখন ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ে কারণ জল বেরোতে থাকে। আবার ফিল্ট্রেটটা যখন ওপর দিকে যায় অ্যাসেন্ডিং লিম দিয়ে তখন সল্ট বের হয়ে যায়, তার জন্য আবার কনসেন্ট্রেশন কমতে থাকে, মানে আরো ডাইলিউট হতে থাকে। তো এইটাই লেখা আছে কিন্তু অ্যাসেন্ডিং লিম মানে হেনলিজ লুপের মধ্যে, যে হেনলিজ লুপ রিঅ্যাবজর্পশন ইজ মিনিমাম ইন অ্যাসেন্ডিং লিম্বে অত বেশি রিঅ্যাবজর্পশন হয় না। হাউএভার দিস রিজিয়ন প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন মেইনটেনেন্স অফ হাই অসমোলারিটি অফ মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি আগের থেকে যদি না বলে দিতাম তাহলে মাথা চুলকাতা। এটা কি হয়? মেডুলার ভিতরে যে সেলগুলো আছে ইন্টারস্টিশিয়াল, তাদের মাঝখানে যে ফ্লুইড গুলো, তো ওটার অসমোলারিটি সবসময় হাই রাখতে হবে, তার মানে ওটার কনসেন্ট্রেশন সবসময় হাই রাখতে হবে। তো কি ডিসেন্ডিং লিম পারমিয়েবল টু ওয়াটার, ইমপারমিয়েবল টু ইলেকট্রোলাইট, আর অ্যাসেন্ডিং লিম ইমপারমিয়েবল টু ওয়াটার অ্যান্ড পারমিয়েবল টু ইলেকট্রোলাইট। তো তার জন্য কি হচ্ছে, যখন ডিসেন্ডিং লিম মানে যখন নিচের দিকে যাচ্ছে তখন ওয়াটার বের হয়ে যাওয়ার জন্য কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, ফিল্ট্রেটটা কনসেন্ট্রেট হয়ে যায়, দিস কনসেন্ট্রেটস দ্য ফিল্ট্রেট অ্যাট ইস মুভস ডাউন। আর অ্যাসেন্ডিং লিম দিয়ে যখন ওপরের দিকে ওঠে তখন কি ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে অ্যাক্টিভলি অর প্যাসিভলি, মানে এনার্জি দিয়ে বা এনার্জি ছাড়া। Therefore the concentrated filtrate pass upward, it gets diluted, আবার উপরের দিকে যাওয়ার সময় কনসেন্ট্রেশন কমতে থাকে ডিউ টু দ্য পাসেজ অফ ইলেকট্রোলাইট টু দ্য মেডুলারি ফ্লুইড। তো এটা হচ্ছে হেনলিজ লুপের ফাংশন, খুব ইম্পর্টেন্ট ফাংশন। কেন দরকার স্যার এই সিস্টেমটা? ওয়াটারকে রিঅ্যাবজর্ব করার জন্য। এটা শুধুমাত্র ওয়াটারকে রিঅ্যাবজর্ব করার জন্যই এই মেকানিজমটা আমাদের হয়। এবার চলে আসি হচ্ছে লাস্ট পার্ট, মানে লাস্টের আগের পার্ট, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। বলো এবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কি কি হচ্ছে?
Conditional reabsorption of Na plus and water takes place in this segment. NaCl এর মধ্যে Na থাকে Na প্লাস ফর্মে, তাহলে Na প্লাস কন্ডিশনাল মানে সব সময় তার মানে হয় না, যখন দরকার পড়ে তখন Na প্লাস এর রিঅ্যাবজর্পশন হবে। এই যে অ্যাবজর্পশন মানে মনে আছে তো, অ্যারো কোন দিক থেকে কোন দিকে মানে অ্যাবজর্পশন, টিউবিউল থেকে বাইরের দিকে মানে অ্যাবজর্ব হচ্ছে, তো Na প্লাস আর ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। নেক্সট PCT is also capable of reabsorption of bicarbonate. এই যে and secretion of দাঁড়াও রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, বাইকার্বনেটও আবার তোমার ইয়ে হচ্ছে, কি বলে, অ্যাবজর্ব হচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস এই যে উল্টা দিকে হলে কি ওটা সিক্রিশন। তাহলে কি কি সিক্রিট করে বলো? secretion of hydrogen and potassium ions হুম and NH3 to maintain pH and sodium potassium balance. এই যে দেখো পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন আর NH3 এগুলোরও কিন্তু সিক্রিশন হয় টু মেইনটেইন অ্যাসিড ব্যালেন্স, পিএইচ এগুলোকে মেইনটেইন করার জন্য। হয়ে গেল ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এবার লাস্ট চলে আসি হচ্ছে কালেক্টিং ডাক্ট আর ইউরিন কালেক্টিং ডাক্ট। এইখানে কি কি অ্যাবজর্ব হয় আর কি হয় না বলো? This long duct extends from the cortex of the kidney to the inner parts of the medulla. এই যে দেখে নাও, এই যে দেখো এইদিকে ম্যালপিজিয়ান কর্পাসাল, পিসিটি, ডিসিটি, এটা কোন এই যে লাইট কালারের যে সেগমেন্টটা এটার নাম কি? কর্টেক্স। লাইট কালারের সেগমেন্ট হচ্ছে কর্টেক্স। নিচের দিকের এটার নাম কি? এখানে বলাই আছে মেডুলা, ও এখানে কর্টেক্স বলাই আছে। তো বলেছে এই যে কালেক্টিং ডাক্টটা কর্টেক্স থেকে শুরু হচ্ছে একদম ভেতরে মেডুলাতে গিয়ে, একদম ভিতরে মেডুলাতে গিয়ে শেষ হচ্ছে। আর তোমাদেরকে আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে মেডুলার, এই মনে করো সাপোজ এটা হচ্ছে মেডুলা, মেডুলার একদম টিপটাকে কি বলে? প্যাপিলি। ওই প্যাপিলিতে গিয়ে এটা ওপেন হবে। তাহলে যা ইউরিন আছে ওটা প্যাপিলির মধ্যে, ওই যে কোথায় যাচ্ছে বলো তো? না ডাইরেক্ট রেনাল পেলভিস কেন, মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, তারপরে যাবে পেলভিস। বলে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ তা বলো বলো, তারপরে কি লেখা আছে যে ইউরিন Large amounts of water could be reabsorbed from this region to produce a concentrated urine. এই যে দেখো লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিঅ্যাবসর্বড হিয়ার। আর কিছুটা আমরা ইউরিয়াও কিন্তু আমরা করে রাখি এখানে রিঅ্যাবসর্ব কিছুটা, এটা আমি একটু আগেই বললাম। নেক্সট This segment allows passage of small amounts of urea into the medullary interstitium to keep up the osmolarity. ইউরিয়াকে আমরা অ্যাবসর্ব করে রাখি কনসেন্ট্রেশনটাকে হাই রাখার জন্য। কনসেন্ট্রেশন হাই থাকলে ওয়াটারের কনসেন্ট্রেশন কমে যাবে, তখনই কিন্তু ওয়াটার হাই থেকে লো এর দিকে আবার রিঅ্যাবসর্ব হবে। খুবই দরকার এটা। হয়ে গেল বলো? It also plays a role in the maintenance of pH and ionic balance of body by selective secretion of hydrogen and potassium ions. তার মানে এইখানে একটু হাইড্রোজেন আয়ন আর পটাশিয়াম আয়ন সিক্রিশনও হয়, হাইড্রোজেন আয়ন আর পটাশিয়াম আয়নের অল্প একটু সিক্রিশনও এখানে হয়। তাহলে এগুলো ছিল হচ্ছে ডিফারেন্ট পার্টস এর ফাংশন। তাহলে এখান দিয়ে আলটিমেটলি কিডনি, এটা হয়ে গেল আমাদের মেডুলারি পিরামিড। এখান থেকে ক্যালিক্স, মনে পড়ছে? সবগুলো ক্যালিক্স আর ড্র করলাম না, ক্যালিক্স গুলো একসাথে হয়ে যে ফানেলের মতো যে জিনিসটা বানাবে ওটার নাম কি? এটার নাম পেলভিস। পেলভিসটা বাইরের দিকে কোথায় চলে গেল? ইউরেটার। তাহলে এখান দিয়ে সমস্ত ইউরিন গুলো এসে তোমার এই ক্যালিক্সের মধ্যে আসবে, ক্যালিক্স থেকে পেলভিসে আসবে, পেলভিস থেকে ইউরেটারে যাবে, ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডারে গিয়ে জমা হবে, তারপরে ইউরেথ্রা দিয়ে বাইরে ডিসচার্জ হবে। হলো? চলো চুরি।